আজকে আমরা এমন একটা বাজার নিয়ে কথা বলবো যা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটা বিশাল সুযোগ হতে পারে। চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, যারা নিজেদের ব্যবসাকে আরও বড় করতে চান তারা কি নিজেদের পণ্যের জন্য পরবর্তী বিলিয়ন ডলারের বাজারটা খুঁজছেন? ভাবছেন কোথায় পাওয়া যেতে পারে এমন সুযোগ? উত্তরটা কিন্তু অনেকের ধারণার বাইরে হতে পারে, আর সেটা হলো ব্রাজিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দক্ষিণ আমেরিকার এই দেশটাই হতে পারে বাংলাদেশের জন্য পরবর্তী বড় সুযোগ। তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। ব্রাজিল কেন এটা একটা বিরাট সুযোগ, আর কেন এখনই এই সুযোগটা নেওয়ার সেরা সময়? দেখুন, কয়েকটা কারণে ব্রাজিল এখন একটা হট টপিক। প্রথমত, এটা ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি, মানে বিশাল একটা বাজার। তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও কিন্তু বেশ আধুনিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা এখন সাপ্লায়ার হিসেবে নতুন দেশের দিকে ঝুঁকছে, মানে ডাইভার্সিফাই করতে চাইছে। আর ব্যাপারটা এমন না যে আমাদের একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। এরই মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য ব্রাজিলে যায়। এর মানে কি? এর মানে হলো ওই মার্কেটে আমাদের পণ্যের একটা পরিচিতি আছে, একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে আছে। সুতরাং আসল লক্ষ্যটা কিন্তু শুধু ছোটখাটো ট্রেড করা নয়, লক্ষ্যটা হওয়া উচিত আরও বড়, একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করা। মানে বিক্ষিপ্তভাবে কিছু পণ্য না পাঠিয়ে নির্দিষ্ট কিছু সেক্টর টার্গেট করে লম্বা সময়ের জন্য সম্পর্ক গড়া। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, ব্রাজিলের বাজারে আসলে কিসের চাহিদা? এটা বুঝতে পারলে কিন্তু খেলার অর্ধেকটা জেতা হয়ে যায়। চলুন দ্বিতীয় পর্বে আমরা এটাই বোঝার চেষ্টা করব। ব্রাজিলের মার্কেটে ইন্ডাস্ট্রি নিড বা শিল্প চাহিদা কথাটা খুব ব্যবহার হয়। এর মানেটা খুব সহজ। এর মানে হলো মার্কেটে এমন একটা ঘাটতি আছে যেটা পূরণ করার জন্য ওখানকার আমদানিকারকরা সক্রিয়ভাবে ভালো সাপ্লায়ার খুঁজছে। তো এই চাহিদাটা তৈরি হয় মূলত ৪টা কারণে। এক, হয়তো দেশে ওই জিনিসটা যথেষ্ট পরিমাণে তৈরি হয় না বা তৈরি করতে খরচ অনেক বেশি। ২, বড় বড় যে রিটেল চেইনগুলো আছে তাদের প্রচুর পরিমাণে পণ্য লাগে আর খুব দ্রুত লাগে। ৩, ধরুন সাস্টেনেবিলিটির মতো নতুন ট্রেন্ড আসছে, ফলে নতুন ধরনের পণ্যের চাহিদা তৈরি হচ্ছে। আর ৪ নম্বর কারণটা খুবই গুরুত্বপূর্ণ, তারা এখন কোনো একটা দেশের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে। চমৎকার! তাহলে চলুন এবার সবচেয়ে সম্ভাবনাময় সেক্টরগুলো নিয়ে কথা বলি। তৃতীয় পর্বে আমরা প্রথমে দেখব কনজিউমার গুডস, মানে যেই পণ্যগুলো সরাসরি কাস্টমার বা দোকানে বিক্রি হয়। প্রথমেই আসি ফ্যাশন আর পোশাকের কথায়। এখানে সুযোগটা একদম পরিষ্কার। ব্রাজিলের বাজারে বেসিক আইটেম যেমন টি-শার্ট, পোলো, ইউনিফর্ম আর ডেনিমের বিশাল চাহিদা। আর এই জিনিসগুলো বানানোর ক্ষেত্রে তো বাংলাদেশ বিশ্বর সেরা, তাই না? আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো ভবিষ্যতের সম্ভাবনা নয়, এটা ঘটছে এখনই। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু ব্রাজিলের টপ টেক্সটাইল সাপ্লায়ারদের একজন। তার মানে ওখানকার বায়াররা আমাদের চেনে, আমাদের পণ্যের কোয়ালিটি সম্পর্কে জানে এবং আরও ব্যবসা করতে চায়। পোশাকের পর আরেকটা বড় সুযোগ হলো হোম টেক্সটাইল। চিন্তা করে দেখুন, ব্রাজিলের বিশাল হোটেল আর রিটেল ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ তোয়ালে, বেডশিট বা কিচেন লিনেনের দরকার হয়, আর এই পণ্যগুলো বাংলাদেশ খুব ভালোভাবেই যোগান দিতে পারে। এখানে বিনিয়োগকারীদের জন্য একটা প্রোটিপস আছে। পুরো মার্কেট ধরার চেষ্টা না করে বিশেষভাবে ব্রাজিলের জন্য ছোট ক্যাপসুল কালেকশন তৈরি করা যেতে পারে। প্যাকেজিংটা যদি পর্তুগিজ ভাষায় করা যায় আর একজন লোকাল পার্টনার খুঁজে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব দ্রুত মার্কেটে ঢোকা সম্ভব। আচ্ছা, কনজিউমার গুডস তো গেল, চলুন এবার ফোকাসটা একটু পাল্টাই। চতুর্থ পর্বে আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল আর B2B সেক্টরের সুযোগগুলো। এখান থেকেই বোঝা যাবে ব্রাজিলের চাহিদা আসলে কতটা ব্যাপক। সারা পৃথিবীতে এখন সাস্টেইনেবিলিটি বা টেকসই পণ্যের জয়জয়কার, তাই না? এই হাওয়াটা ব্রাজিলেও খুব জোরে বইছে। বিশেষ করে ওদের কৃষি আর রিটেল সেক্টরে পাটের ব্যাগের চাহিদা এখন তুঙ্গে। আর পাট মানেই তো বাংলাদেশ। এটা আমাদের জন্য একটা সোনায় সোহাগা সুযোগ। রপ্তানি মানে কিন্তু শুধু ফিজিক্যাল প্রোডাক্ট নয়, তাই না? সেবা বা সার্ভিস সেক্টরেও কিন্তু বিশাল সম্ভাবনা। ব্রাজিলের কোম্পানিগুলো এখন কম খরচে ভালো মানের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং বা ই-কমার্স সাপোর্টের জন্য বাংলাদেশের দিকে তাকাচ্ছে। আর এটাও কিন্তু ভবিষ্যতের গল্প নয়, এটা ঘটছে এখনই।
কারণ ব্রাজিলের কোম্পানিগুলো এখন ডিজিটাল ফার্স্ট পলিসিতে চলছে, আর রিমোটলি কাজ করানো বা আউটসোর্সিং করাটা এখন ওখানে একদম স্বাভাবিক একটা ব্যাপার। তো এত সব সুযোগের কথা তো শুনলাম, এখন প্রশ্ন হলো শুরুটা করব কিভাবে? আলোচনার একদম শেষ পর্বে চলুন একটা স্টেপ বাই স্টেপ গাইড বা প্লেবুক দেখে নিই, যা দিয়ে ব্রাজিলের বাজারে এন্ট্রি নেওয়া যাবে। এই 4টা ধাপ যদি ঠিকঠাক মতো ফলো করা যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে একটা ছোট টার্গেট গ্রুপ ঠিক করুন, এরপর তাদের জন্য সব কিছু রেডি করুন, পর্তুগিজ লেবেলিং থেকে শুরু করে স্যাম্পল পর্যন্ত। 3 নম্বরে একা না গিয়ে একজন লোকাল পার্টনার ধরুন, আর শেষে নিজের কোম্পানির ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য সব ডকুমেন্ট যেমন সার্টিফিকেশন বা টেস্ট রিপোর্ট হাতের কাছে রাখুন। দেখুন, পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এটাই। আসল সুযোগটা 1-2টা চালান পাঠিয়ে কিছু টাকা কামানোর নয়, আসল খেলাটা হলো একটা লম্বা সময়ের স্ট্রাকচার পার্টনারশিপ তৈরি করা, এমন একটা সম্পর্ক বানানোর যাতে বাংলাদেশি কোম্পানিগুলো ব্রাজিলের সাপ্লাই চেইনের একটা অংশ হয়ে উঠতে পারে। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই, এই বিশাল সুযোগটা লুফে নেওয়ার জন্য আপনার স্ট্র্যাটেজি কি হবে? ছোটখাটো বিক্রির সুযোগ নাকি লম্বা সময়ের জন্য একটা কৌশলগত পার্টনারশিপ? এই সিদ্ধান্তের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এই প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।